নমস্কার। তো আগের বছর বা তার আগের বছরও আমার প্ল্যান ছিল যে পিছনের এই বুকশেলফটা তৈরি করা এবং সেই বুকশেলফটা ভরিয়ে ফেলা, এবং যেহেতু এই গত বছরে বা তার আগের বছরও আমি এটাতেই মেনলি ফোকাস করেছি, তো এই বছর আমার মূল লক্ষ্য থাকবে যে যেহেতু আমার বুকশেলফটা অলরেডি ভর্তি হয়ে গেছে, তো সেই বুকশেলফে থাকা বইগুলোকে পড়ে ফেলার। কারণ শুধু শুধু পড়ে থাকার তো কোনো মানে হয় না, এবং যেহেতু অলরেডি বই আমি অনেক কিনি, তো সেই জন্য সেগুলোও যাতে পড়া হয়, শুধুমাত্রই যে যেন নতুন বই কেনা না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্যেই এটা আমি এবছর ফলো করব যে এবছর আমি খুব কনসিয়াসলি বই কিনবো, শুধুমাত্র যেটুকু দরকার, আদারওয়াইজ যেটুকু আছে যা আছে সেটা পড়ে ফেলার চেষ্টাটাই বেশি থাকবে। তো তাই জন্যই এই ভিডিওগুলো আমি প্রতি অনুষ্ঠানই বানাবো, মানে যখনই কোনো ইভেন্ট হবে তখনই এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। মূলত এগুলো একটা চেক আপ ভিডিও, যে আমি যে বইগুলো কিনছি সেগুলো আদৌ পড়ছি কিনা, তাতে আমার নিজেরও ট্র্যাক রাখতে সুবিধা হবে এবং আপনাদেরও বই অনেক কালেকশানে আনতে সুবিধা হবে। তো তাই জন্য ওয়েলকাম টু বং বুকিশ, আমি মোহনা। তো 2024-এ বইমেলাতে এরকম একটি ভিডিও স্ক্রিনে কোথাও একটা দেখিয়ে দেবো, যে ভিডিওটা আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বানিয়েছিলাম। যে ভিডিওটায় মূলত আমি দেখিয়েছিলাম যে 2024-এ আন্তর্জাতিক বইমেলা থেকে আমি কি বই কিনেছি। মোট 10টা বই কিনেছিলাম, আমার বাবার বইটা বাদ দিয়ে। বাবা যে বইটি কিনেছিল সেটাকে আমি বাদই রাখছি, কারণ ওটা বাবারই বই। এই 10টা বইয়ের মধ্যে থেকে আমি কতটুকু 2025 আন্তর্জাতিক বইমেলা শুরু হওয়ার আগে অলরেডি শেষ করতে পেরেছি এবং শেষ করে আমার কি মনে হয়েছে সেটা নিয়েই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এই 10টা বইয়ের মধ্যে যদি আমি বেশিরভাগটাই শেষ করে থাকি এবং বেশিরভাগটাই পড়ে থাকি, তবেই আমি চেষ্টা করব এই বইমেলায়, যেটা আগামীকাল থেকেই শুরু হচ্ছে, সেটাতেও বই কেনার। যদি বেশিরভাগ না পড়ে থাকি সেক্ষেত্রে আমি চেষ্টা করব এই বইমেলায় শুধুমাত্র বইয়ের নাম নোট ডাউন করে রাখতে এবং কিছু না কিনতে। এবার সেটা কতদূর সাফল্য পাবে বা কতটুকু সাকসেসফুল হবো সেটা আমি জানি না, তবে এটা আমার একটা চেষ্টা থাকবে। তো এই 10টা বই, যে 10টা বই আমি আগের বছর বইমেলায় কিনেছিলাম, সেগুলো হচ্ছে এই 10টা বই, এবং এই 10টা বই এক এক করে আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রথমেই যে ছোট্ট বইটা আছে সেটার নাম হচ্ছে গোরা নকশাল, লিখেছেন কল্লোল লাহিড়ী। এবং এই বইটা মূলত নকশালকে নিয়ে। গোরা নকশাল একজন নকশাল, তিনি নকশাল পরবর্তী সময় বাড়ি ফিরে আসছেন এবং তার সাথে একটি বাচ্চার যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে পুরো এই উপন্যাসটা দাঁড়িয়ে আছে। এবং এই উপন্যাসটা আমার 2024-এ পড়া শ্রেষ্ঠ যে বইগুলোর তালিকা আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুকে, সেই ভিডিওর মধ্যে, সেই লিস্টে এই বইটা ছিল। তো বুঝতেই পারছেন বইটা আমি পড়েছি এবং বইটা আমাকে মুগ্ধ করেছে। বইটা অসাধারণ এবং খুবই পাতলা, এতটাই পাতলা। মানে গুরুচণ্ডালী যে প্রকাশনা আর কি এটার, সেই প্রকাশনার চটি সিরিজের কিছু বই আছে যেগুলো খুবই পাতলা পাতলা বই হয়, এটাও সেই সিরিজেরই একটা বই। সিরিজ বলতে এরকম নয় যে প্রত্যেকটার সাথে কানেক্টেড, সিরিজ ইন দ্য সেন্স কি ওরা কিছু পাতলা বইয়ের এরকম বার করছে, যে পাতলা বইগুলোকে ওরা চটি সিরিজ নাম দিয়েছে আর কি। তো এটা তার মধ্যে একটা অনবদ্য বই। আমি তো বলবো যে আপনারা প্লিজ এটা পড়ুন। কল্লোল লাহিড়ীর গোরা নকশাল একটা অসাধারণ বই এবং সবার পড়া উচিত। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তাহলে নাম্বার 1 বুক আমার কিন্তু পড়া হয়েছে। নাম্বার 2 যে বইটা, সেটাও গুরুচণ্ডালী থেকেই, সেটার নাম হচ্ছে কুরবানি অথবা কার্নিভাল, লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। এবার সাক্ষ্যজিৎ ভট্টাচার্য আমার খুব প্রিয় একজন লেখক। এই বইটা মূলত একটা পলিটিক্যাল প্রেমের উপন্যাস। তো বইটা আমার ভীষণ ভালো লেগেছে এবং লেখাও ভীষণ ভালো, কিন্তু সাধারণত সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের বই একটা মুগ্ধতা সৃষ্টি করে বা একটা ছাপ ফেলে যায়, একটা ইম্প্যাক্ট ফেলে যায়, সেটা আমি এটা থেকে পাইনি। এবার সেটা হয়তো এটার মধ্যে সেরকম মুগ্ধ হওয়ানোর বা ইম্প্যাক্ট ফেলার মতো ব্যাপার ছিলও না, বাট সেটা এখান থেকে পাইনি। তাই এটাকে আমি মডারেট লেভেলে রাখবো, যে ভালো বাট অতটাও ভালো নয়। তো এমনি ওয়ান টাইম রিড হিসেবে ভালো। তো সেরকম যদি আপনি পড়তে চান, যে পলিটিক্যাল প্রেমের গল্প যদি না পড়ে থাকেন, ক্লাসিক বাদ দিয়ে আমি বলছি বর্তমানের লেখকদের মধ্যে, তাহলে অবশ্যই এটা কিনে একবার পড়তে পারেন। নেক্সট যে বইটা, সেই বইটাও সাক্ষ্যজিৎ ভট্টাচার্যেরই লেখা। বইটার নাম হচ্ছে একানরে এবং বইটা একটা হরার কাইন্ড অফ ফোকলোরকে বেস করে একটা হরার বই, কিন্তু এর মধ্যে বেশিরভাগটা আমি বলবো সাইকোলজি রয়েছে। আর যেটা সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের বইতে অলমোস্ট কাইন্ড অফ মাস্ট বা কনস্ট্যান্ট বলা যায়, যে সাইকোলজি ওনার বইতে ভীষণভাবে থাকে। তো এই বইটাতেও আছে একটা বাচ্চার সাইকোলজি নিয়ে মূলত এই বইটা তৈরি। তবে যেহেতু আমি সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এখানে ডেরেক বসে আছে বইটা প্রথমে পড়েছিলাম এবং এই বইটা পরে
পরে পড়েছিলাম, তাই যে কোনো কারণেই হোক এখানে ডেরেক বসে আছে বইটা আমার মনে বেশি ছাপ ফেলেছিল রাদার দ্যান একানরে। তো আপনি যদি এটা পড়তে চান আমি বলবো একানরেটা আগে পড়বেন, তারপর এখানে ডেরেক বসে আছে পড়বেন। দুটোই বেশ ভালো মতো সাইকোলজিক্যাল, তো সেটা মাথায় রেখে পড়বেন। এবং দুটোতেই একটা থ্রিল ফ্যাক্টর আছে, শুধুমাত্র এটার মধ্যে হরর ফ্যাক্টরটাও আছে, আর এখানে ডেরেক বসে আছে মধ্যে সেটা নেই। তো আমি বলবো দুটোই পড়ুন, দুটোই বেশ ভালো বই। এবং এটা দিয়ে আগে পড়বেন, মানে অবশ্যই একানরেটা আগে পড়বেন আর তারপর এখানে ডেরেক বসে আছে এটা পড়বেন। তো এই বইটাও আমি পড়েছি। নেক্সট যে বইটা কিনেছিলাম 2024-এর বইমেলাতে সেটা হচ্ছে হত্যার নির্জন মনোলগ। বইটা লিখেছেন হচ্ছে কৌশিক চক্রবর্তী। এবার এই বইটা মূলত আমি কিনেছিলাম কারণ আমি প্রতি বছরই বইমেলায় চেষ্টা করি এমন একজন লেখকের বই কিনতে যাকে আমি কখনো আগে চিনি না, নামও শুনিনি। তো এরকমই একজন লেখক ইনি ছিলেন এবং ইনি সাধারণত প্রবন্ধ লেখেন। আমি প্রকাশনীতে দাঁড়িয়ে শুনেছিলাম, মানে ওনারা আমাকে বলেছিলেন যে ইনি মূলত প্রবন্ধ লেখেন কিন্তু উপন্যাস কখনো লেখেননি, এটাই ওনার প্রথম উপন্যাস ছিল। কিন্তু আনফর্চুনেটলি বইটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ বইটা মূলত একটি ব্যক্তির মানসিক অবস্থাকেই পাতার পর পাতা বর্ণনা করে যায় এবং সেটা কোনো কনক্লুশনে পৌঁছয় না কখনোই। কোনো রকম কোনো গল্প সেইভাবে নেই। তার ডিস্টার্বিং লাইফ, তার ডিস্টার্বিং জীবন এবং তার ডিস্টার্বিং প্রতিদিনের যে নিত্য রুটিন সেটা নিয়েই এবং তার মানসিক অবস্থা নিয়েই বইটা চলতে থাকে। যদি কেউ দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়ে থাকেন তাহলে এটার সাথে অনেকটা মিল খুঁজে পাবেন, কারণ ওখানেও হচ্ছে একটা মানুষেরই মানসিক যে লড়াই সেটা চলছে, এখানেও একই মানসিক যে লড়াই সেটা চলছে এবং এই মানুষটি ভীষণভাবে ডিপ্রেসড এখানে, এবং তার সেই লড়াই চলছে। সে কোনো রকম মানুষের বিরোধিতা করে না, মানে তাকে নিয়ে যারা মজা করে তাদের বিরোধিতা করে না, কিন্তু সে মনে মনে তাদেরকে খুন করে ফেলতে চায়। তো এই জন্যই বইটার নাম হত্যার নির্জন মনোলগ। এবং বইটা অনেক ভালো হতে পারতো, সত্যি বলছি অনেক ভালো হতে পারতো, কিন্তু অনেকটা জায়গায় বইটা প্রচণ্ড বোরিং আর মোনোটোনাস হয়ে যায়, তো সেই জন্য অতটাও ভালো লাগে না। তবে এই বইটা 136 পাতার মাত্র, আমি অলরেডি 100 পাতা পড়ে ফেলেছি, মাত্র 36 পাতাই বাকি আছে। যদি কোনো দিন ইচ্ছা হয় আশা করি পড়ে ফেলতে পারবো, তবে আমি এটা একদমই আপনাদের সাজেস্ট করব না কিনতে, কারণ এতটা ডিপ ব্যাপার স্যাপার যদি পড়তে ভালো লাগে তবেই কিনতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় না যে এটা সেরকমভাবে মাস্ট বাই অর এনিথিং লাইক দ্যাট। নেক্সট যে বইটা সেটা হচ্ছে একটা মেডিকেল থ্রিলার, মিথ্রিডেটিস, লিখেছেন সায়ন্তনী পুততুণ্ড। আশা করি দেখাতে পারছি। এবার এই বইটা আমি আগেই বলে রাখি, সায়ন্তনী পুততুণ্ড ক্রাইম থ্রিলার বা থ্রিলার লেখার ক্ষেত্রে একজন অসাধারণ কলম, এবং সায়ন্তনী পুততুণ্ডের থ্রিলার আমি অনেকগুলোই পড়েছি এবং সেই সূত্র থেকেই এটা কিনে ফেলা। কিন্তু এই বইটা শেষও করেছি। এই বইটার মূলত শেষ করার পরেও যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড ড্রামাটিক, প্রচণ্ড ড্রামাটিক। মানে আপনি যদি একটা প্রচণ্ড ড্রামাওয়ালা সিনেমা টাইপের কিছু দেখতে চান তাহলে এই বইটা পড়তে পারেন। আদারওয়াইজ এটার মধ্যে রিয়ালিস্টিক ব্যাপার স্যাপার খুঁজতে যাবেন না, সেটা খুঁজতে গেলে আপনি বোকামো করবেন, এবং আমি যেহেতু সেটা করেছিলাম তাই আপনাকে এক্সপিরিয়েন্স ওয়াইজ বলে দিচ্ছি, রিয়ালিস্টিক জিনিস খুঁজে পাবেন না, বরং মনে হবে প্রচণ্ড থ্রিল অ্যাকশনযুক্ত একটা ড্রামা দেখলেন, এবং শেষে গিয়ে এতটাই ড্রামাটিক যে আমি আর নিতে পারিনি, আমার বইটা খুব একটা ভালো লাগেনি। এবার থ্রিলার পড়ে যদি আপনি এরকম বই পড়তে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আশা করি আপনার ভালো লাগবে। তাহলে এত দূর অবধি আমি বইগুলো পড়েছি। এবার আরেকটি বই যেটা আমি আগের বছর কিনেছিলাম, যেটার নাম হচ্ছে ফাজিলের মহাভারত, লিখেছেন নিখাত বাঙালি। এই বইটা মূলত আমি ভেবেছিলাম যে মহাভারতকেই মজা করে লেখা, কিন্তু খুব সারপ্রাইজিংলি এই বইটার মধ্যে প্রচুর ইনফরমেশান আছে, যে ইনফরমেশানগুলো ইভেন আমিও মহাভারত নিয়ে জানতাম না। তো এখানে মহাভারত খুব ডিটেলসে লেখা আছে, প্রচণ্ড ডিটেলসে লেখা আছে, কিন্তু প্রত্যেকটাই খুব হাসি মজার ছলে লেখা আছে। এবার এইটা করতে গিয়ে কোনো জায়গায় মনে হয়েছে যেন লেখক একটু কাতুকুতু দিয়েও হাসানোর চেষ্টা করছেন, ন্যাচারালি হাসিটা আসছে না। আবার কোনো জায়গায় এই কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টাটা বড্ড বেশি মোনোটনাস হয়ে যায়, তাই জন্যই হয়তো এই যেখানে মোনোটনাস হয়ে গেছে এবং যেখানে আমার বুকমার্কটা ঢোকানো রয়েছে সেখানেই আমাকে এটা বন্ধ করে দিতে হয়েছে পড়া, তারপর আমি আর পড়িনি। এই বইটাই আমার অনেকটা পেজ পড়া হয়নি, তো আশা করি কোনো একদিন পড়ে ফেলতে পারবো। শুধুমাত্র এই কারণেই পড়া হয়নি, কিন্তু আমি বলবো যদি আপনি মহাভারতে ইন্টারেস্টেড হন এবং মহাভারতের বিভিন্ন রেন্ডিশন আপনি পড়ে থাকেন তাহলে আমি বলবো যে এই বইটাও অবশ্যই পড়ুন, কারণ এটাও একটা সুন্দর সৃষ্টি, অবশ্যই পড়া উচিত এবং বেশ মজার ছলে লেখা হয়েছে, তাতে অনেকেই মজাও পাবেন এটা পড়তে। পরের যে বইটা সেটা হচ্ছে নোনাবালি চোরাটান, লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি গল্প সংকলনের বই, এবং যারা জানেন তারা জানেন যে সৈকত মুখোপাধ্যায় হচ্ছে ডার্ক ফ্যান্টাসির
অনবদ্য একটা কলম। তো ডার্ক ফ্যান্টাসি মানেই সৈকত মুখোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায় মানেই ডার্ক ফ্যান্টাসি, এটা আলাদা করে আর বলে দিতে হয় না। এবং এই বইটা আমার 2024-এ পড়া শ্রেষ্ঠ বইয়ের যে তালিকা, যে ভিডিওটার কথা বললাম, যেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি দিয়েছিলাম, সেই টপ 8-এর মধ্যে কিন্তু ছিল। তাহলে বুঝতেই পারছেন বইটা আমার কতটা ভালো লেগেছে। এবং আপনার যদি ডার্ক ফ্যান্টাসি ভালো লাগে তাহলে সৈকত মুখোপাধ্যায়ের বই ছাড়া আর কোথাও যাবেন না, ওটা ওয়ান স্টপ ডেস্টিনেশন অবশ্যই। তো এটা খুবই ভালো, এবং বিশেষ করে এটার প্রথম গল্পটা, ওটা আমার মনে চিরকাল থেকে যাবে, চিরকাল থেকে যাবে। পরের যে বইটা কিনেছিলাম সেটা হচ্ছে প্যান্ডোরার বাক্স, সাগরিকা রায়ের লেখা। এটাও একটা ডার্ক ফ্যান্টাসি বই, এবং এটাতে 1 ডজন ডার্ক ফ্যান্টাসি গল্প আছে, ছোট ছোট গল্প আছে, কারণ এটা খুবই পাতলা একটা বই। তো এখানে গল্পগুলোর মধ্যে কিছু কিছু গল্প খুবই ভালো, কিছু কিছু গল্প মোটামুটি, কিছু কিছু গল্প একেবারেই পাতে দেওয়ার যোগ্য নয়। তো সাধারণত গল্প সংকলনে এটাই হয়ে থাকে। এবার যে গল্পগুলো আমার সব থেকে ভালো লেগেছে সেই গল্পগুলোর নাম একটু বলে রাখি। 2টো গল্প আছে, মিসেস কণা দত্ত আর একটা হচ্ছে জাম্প কাট। এই 2টো গল্প আমার ভীষণ ভালো লেগেছে। বাকিগুলো কিছু কিছু ভালো, কিছু কিছু মোটামুটি, কিছু কিছু একেবারেই পাতে দেওয়ার যোগ্য নয়। তো যদি ডার্ক ফ্যান্টাসি ভালো লেগে থাকে আমার মতোই আপনারও, তাহলে আপনি অবশ্যই একবার কিনে পড়ে দেখতে পারেন, যদি এই রাইটারকে কখনো পড়ে না থাকেন। যেহেতু আমার এটা ওনার প্রথম বই, মানে আমি এর আগে এই রাইটারকে কখনো পড়িনি, তো আমার লেখনী বেশ ভালো লেগেছে। নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেটা কিনেছিলাম, একটি গানের মানে, লিখেছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমার খুবই প্রিয় একজন কবি। তো ওনার উপন্যাস বেরোচ্ছে শুনে আমি তো খুব এক্সাইটেড হয়ে স্বাক্ষরসহ বইটা কিনি, কিন্তু আনফর্চুনেটলি বইটা আমার ভালো লাগেনি। বইটা মূলত আমাদের জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে, আমাদের দেশকে কেন্দ্র করে এবং অনেক মানুষকে নিয়ে, তাদের অনুভূতি নিয়ে একটা উপন্যাস, সামাজিক উপন্যাসই, এবং তার মধ্যে একটু থ্রিল ফ্যাক্টরও আছে। কিন্তু শেষমেশ বইটা কি মিন করতে চায় এটাই আমি বুঝতে পারিনি। তবে অনেকেই আমাকে লিখেছিলেন যে তারা অনেকেই বুঝেছেন, কিন্তু আমি বুঝতে পারিনি। হয়তো এটাই আমারই অক্ষমতা যে আমি বুঝতে পারিনি, বাট আমার ঠিক এটা কোনো সেন্স মেক করেনি এই বইটা। তো সেই জন্য এটা আমি একেবারেই সাজেস্ট করবো না, কিন্তু আমি এটা পড়েছি। লাস্ট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীনেশ গুপ্তের রিভলভার, সন্মাত্রা নন্দ স্যারের লেখা। আশা করি দেখাতে পাচ্ছি। আচ্ছা, এই বইটা হিস্টোরিক্যাল থ্রিলার। এবার এখানে হিস্ট্রির প্রচুর না জানা তথ্য আছে, যেগুলো আমরা কখনো বইতে পড়ে থাকিনি। আর লেখকের যে প্রচুর জ্ঞান, সেটা আমাকে আলাদা করে বলে দিতে হয় না, এবং এই বইটা পড়লে আপনি প্রত্যেকটা পেজেই সেটা বুঝতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে এটা থ্রিলার ছিল, এবং থ্রিলারে জিনিস ক্রমশ কমপ্লেক্স হয়, কিন্তু এখানে জিনিস ক্রমশ সিম্পল হতে শুরু করেছে, এবং যারা সলভ করছে তাদের কাছে জিনিসগুলো এগিয়ে এসে সলভ হয়ে যাচ্ছে। এটা একটু আমার অদ্ভুত লেগেছে। বড্ড সরল ক্রাইম থ্রিলার মনে হয়েছে, মানে ক্রাইম থ্রিলার না, বড্ড সরল হিস্টোরিক্যাল থ্রিলার মনে হয়েছে। তো আমার মনে হয় যদি সন্মাত্রা নন্দ স্যারকে পড়তেই হয়, এর থেকে বেটার অনেক বই ওনার আছে, তাই আমার মনে হয় এটা না পড়ে অন্যগুলো পড়ুন। তো এই হচ্ছে মূলত আমার যে আগের বছর যে 10টা বই কিনেছিলাম সেই 10টা বইয়ের পুরো স্ট্যাক। এবং এই 10টা বইয়ের মধ্যে থেকে যেটা আপনি দেখতে পেলেন সেটা হচ্ছে যে মূলত মেজরিটি আমি পড়েছি, শুধু এই বইটা ছাড়া, যেটা ফাজিলের মহাভারত, এটা ছাড়া মূলত বেশিরভাগ বইই পড়েছি। দীনেশ গুপ্তের রিভলভার আমার খুব একটা ভালো লাগেনি, তাই কন্টিনিউ করতে পারিনি। আর হত্যা নির্জন মনোলগ, এটাও প্রচণ্ড বোরিং লেগেছিল, বাট মাত্র 36 পাতা বাকি আছে, তো সুতরাং শেষ করে ফেলবো। বাট মেজরিটি আমি পড়েছি, তো আশা করি এটা আমাকে ক্লিন চিট দিয়ে দেয়। 2025-এও আমি আশা করি আন্তর্জাতিক বইমেলা, যেটা কাল থেকে শুরু হচ্ছে, সেটাতে বই কিনতে পারবো। এবং তবুও আমি খুব কনসিয়াসলি কিনবো, কারণ অনেক বই হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র তো বইমেলা নয়, অনেক আলাদা ইভেন্ট থেকেও প্রচুর বই কিনে থাকি। তবে এই টাইপের ভিডিওগুলো আমাকে একটু সাহায্য করবে যে মার্ক করে রাখতে, যে আমি কতটা পড়লাম বা কতটা পড়লাম না, বা কতটা কিনবো বা কতটা কিনবো না। এটা আমাকে খুবই সাহায্য করবে। এবং আগামীকাল থেকে 48তম আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে কলকাতায় সেন্ট্রাল পার্কে। আশা করি আপনারা সবাই যাবেন এবং প্রচুর বই কিনবেন, বইয়ের পাশে থাকবেন, লেখকদের পাশে থাকবেন, প্রত্যেকের পাশে থাকবেন, কারণ এই থাকাটা ভীষণভাবে জরুরি। আর আশা করি একে অপরের পাশেও থাকবেন, তাই কোনো পাঠক যদি কোনো সাজেশন চান সেটাও আশা করি বলে দেবেন। আমি তো থাকবই সাহায্য করতে, এবং আমিও বইমেলাতে থাকবো বেশ কয়েকদিন। তো আশা করি আপনাদের সাথে দেখা হবে, এবং দেখা হলে অবশ্যই কথা বলবেন। আশা করি অনেক অনেক বইও কিনবেন এবং বইমেলা আপনার খুব ভালো কাটবে। তো শুভ বইমেলা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।